আচ্ছা আমরা শুরু করি। স্লাইডে দেখতে পাচ্ছেন আসলে? আচ্ছা আমরা করছি কি আমাদের পরীক্ষা কবে থেকে? সেপ্টেম্বরের 15 তারিখ না 14 তারিখ থেকে। সম্ভবত সেপ্টেম্বরের 13 তারিখে হচ্ছে শুক্রবার, 14 তারিখে শনিবার, রবিবার হচ্ছে 15 তারিখ। তো সম্ভবত আপনাদের পরীক্ষা হচ্ছে 14 তারিখ থেকে শুরু হবে, শনিবার থেকে। ঠিক আছে, তাহলে সেভাবে প্রিপারেশন নিতে থাকুন। আমরা মোটামুটি যদি পুরো সময়টা পেতাম তাহলে সিলেবাসটা আরেকটু ভালোভাবে যা কিছু আছে সব কিছু আলোচনা হবে। আপনারা করবেন এই মুহূর্তে আমরা যে প্রশ্নগুলো দেখাচ্ছি, আমরা ফাইনালের জন্য 30টা এমসিকিউ দিব আর হচ্ছে ওভারঅল কোশ্চেন পেপার হতে হবে 15টার মতো। এই 15টা কোশ্চেন থেকে আপনাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো সর্বপ্রথম দেখেন অডিট নোটবুক। এখানে কিছু কোশ্চেন আমাদের যত চ্যাপ্টার বাকি আছে সেখান থেকে যেগুলো আসলে পড়া দরকার সেই কোশ্চেনগুলোকে আমরা এখানে নিয়ে আসছি। ঠিক আছে, প্রথমে দেখেন অডিট নোটবুক এই জিনিসটা আসলে কি। আপনারা একটা রোতে চলে আসেন, এই রোতে চলে আসেন, এই রোতে চলে আসেন। পড়ার সময় দেখবেন যে কিছু কিছু পয়েন্ট আছে যেটা আসলে আপনাকে নোট করে রাখতে হবে। এই পয়েন্টটা কিভাবে আসছে, একবার একজন একটা অডিট করছে, তো অডিট করার পর দেখা যাচ্ছে যে তার অডিটে কিছু বড় ধরনের ভুল থেকে গেছে। তো পরবর্তীতে এই অডিটটা যখন রিচেক করা হয়েছে তখন এটা ধরা পড়ছে। তো ধরা পড়লে এটা একটা কেস আকারে চলে গেছে যে আসলে তার এই ভুলের জন্য বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। তো জাজ যিনি ছিলেন, কেসটা যিনি লড়ছেন, তিনি তখন অডিটরকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা আপনি তো এত বড় একটা অডিট করলেন, এখানে এত বড় একটা ভুল ছিল, সেটা কি আপনার চোখে পড়ে না? তো তখন সেই জাজকে সেই অডিটর বলছেন যে স্যার আসলে আমি যখন এই অডিটটা করছিলাম তখন আমার সামনে ভুলটা পড়ছিল এবং আমি সেটা দেখছিলাম, কিন্তু পরবর্তীতে যখন এটা কারেক্ট করবো আমার মনে ছিল। বুঝতে পারছেন? এখন এইরকম সময় তখন করলো কি, আচ্ছা ঠিক আছে এরপর থেকে যারা অডিট করবেন সবাই একটা অডিট নোটবুক মেনটেন করবেন। অডিট নোটবুক বিষয়টা কি, সেটা হচ্ছে আপনি যৎক্ষণাৎ কোনো ভুল চোখের সামনে পাবেন তৎক্ষণাৎই একটা ভুল ওই বইতে লিখে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি যখন এই অডিটটা সাবমিট করবেন তখন যেন ওই ভুলগুলো কখনো কি না হয়, মিস না। এটাই হচ্ছে অডিট নোটবুক। মনে থাকবে বিষয়টা? আপনারা যখন দেখবেন অডিট করতে গেছেন বা বিভিন্ন কাজ করতে গেছেন, অনেক সময় দেখবেন অনেক আইডিয়া মাথায় আসে, কিছুক্ষণ পরে দেখবেন আইডিয়াটা কিন্তু থাকে না, অন্য কাজের ভিতরে কি হয়, মিশে যায়। তো অডিট নোটবুকের কাজটা হচ্ছে সেইগুলা যে অডিট করার সময় হঠাৎ যে ভুলটা আপনার চোখে পড়লো সেটা যেন কোনোভাবে আপনার চোখের সামনে থেকে বাইরে না যেতে পারে। এই জন্য আপনি যে নোট করে রাখছেন এটা হলো অডিট নোটবুক। আমাদের বইতে এটার সংজ্ঞা যেভাবে দেওয়া আছে সেটা আমাদের পরের স্লাইডে এখানে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের বিএন ট্যান্ডন যে বইটা আছে ওনার বই। আপনারা যদি বইটা ডিটেইলস কিনতে চান তাহলে বাজার থেকে কিনে নিতে পারবেন। বইটা হচ্ছে অডিটিং এর বুক, অডিটিং এন্ড অ্যাসুরেন্স এরকম হবে আর কি বইয়ের নামটা। আর রাইটার হচ্ছে বিএন ট্যান্ডন। সম্ভবত এটা কত বাজারে বোধহয় 100 বা 120 টাকা অথবা 80 টাকা এক এক জায়গায় নিতে পারেন। আপনারা বাজার থেকে নিতে পারেন। আর পুরান মার্কেট থেকে যদি নেন তাহলে আরো কমে নিতে পারবেন, হয়তো বা 50 টাকা নিতে পারবেন। নতুন যদি হোয়াইট প্রিন্ট নেন সেক্ষেত্রে দামটা একটু বেশি হবে। তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এই বই থেকে মেনলি বেশি নেওয়া আছে। আপনারা এখান থেকে সরাসরি দেখতে পারেন, আর যদি বইটা ডিটেইলস কিনে নেন তাহলে ওখান থেকে দেখতে সুবিধা হবে। কেমন? তারপর হলো what is your opinion as to the value of an audit notebook? আমরা অডিট নোটবুকের ভ্যালুটা আসলে কিভাবে করব? ভ্যালু মানে কি বোঝায় বলতে পারেন কেউ? 3
বেনিফিট দিচ্ছে আরেকটু ভালো আছে, ভ্যালু এবং প্রাইসের পার্থক্য আছে। আপনারা আমাদের ইকোনমিক্সে পড়ছিলেন, মনে আছে? ঠিক আছে, মানে ভ্যালু আর প্রাইসটা হলো, মনে করেন আমরা পানি খাই না, পানি দেখবেন কিন্তু প্রাইস খুব একটা বেশি নেই, পানির প্রাইস তো অনেক বেশি। মানে অনেক সময় প্রবাদই আছে না যে পানির দাম, মানে পানির দামটা কম, কিন্তু দেখবেন পানির এসেনশিয়ালিটিটা কিন্তু অনেক বেশি। আপনি পানি ছাড়া কি বাঁচতে পারবেন? পানি ছাড়া আপনাকে যদি বলেন যে আপনি এক সপ্তাহ পানি না খেয়ে বেঁচে থাকবেন, আপনার পসিবল, মানে সেটা কি পসিবল? সম্ভব। কিন্তু দেখেন ডায়মন্ড জিনিসটা দেখলে কিন্তু অনেক দামি, কিন্তু দেখবেন ডায়মন্ড যদি আপনি সারা জীবন মনে করেন না নেন বা না কিনেন, তাহলে কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন। তো এই প্রাইস এবং ভ্যালুর বিষয়টা হলো এসেনশিয়ালিটি, যে কোন জিনিসটা আপনি না হলেই নয়, সেটা হচ্ছে ভ্যালু বেশি। যেমন পানির কি ভ্যালু বেশি, আর ডায়মন্ডেরটা কি প্রাইস বেশি, ভ্যালু কম। তো দেখুন এখানে বলছে যে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাজ টু দ্য ভ্যালু অফ অ্যান অডিট নোটবুক। ভ্যালু মানে তো বুঝতে পেরেছেন যে এই অডিট নোটবুকে যে এসেনশিয়ালিটিটা আছে, এই এসেনশিয়ালিটি অনুযায়ী এটা আসলে আপনার কাছে কত গুরুত্বপূর্ণ। দেখবেন অডিট নোটবুক থাকলে আপনার কি হচ্ছে, অডিটে কি কোনো জিনিস বাদ করার ভয় থাকতেছে, যে ভবিষ্যতে আমার এই জিনিসটা বাদ করছে, এটা তো থাকতেছে না। এরপরে দেখবেন আপনি যখন অডিট করতেছেন, তখন দেখবেন অনেক সময় কি হবে, কোনো পয়েন্ট কিন্তু বাদ করার সুযোগ নেই। আপনি যখনই যে পয়েন্ট কি করতেছেন, ডিটেক্ট করতেছেন, সেটা কিন্তু অডিট নোটবুকে লিখে রাখতেছেন। যেহেতু এরকম কোনো সমস্যা থাকছে না, সেহেতু দেখবেন আপনার কিন্তু অনেক সুবিধা এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে সাধারণত কোন কোন বেনিফিটগুলো পাবেন, এটা পরবর্তী স্লাইডে আছে, আপনারা একটু দেখে নিন। মূল থিমটা তো বুঝতে পেরেছেন যে আসলে কেমন ব্যবহার হচ্ছে। এখন কন্টেন্টসগুলো দেখতে হবে। কন্টেন্ট মানে তো বোঝেন যে আমরা যদি একটা বই কিনি, তাহলে দেখবেন বইতে কিন্তু টেবিল অফ কন্টেন্টস থাকে, যে আসলে এই বইয়ের ভিতরে আমরা কোন কোন জিনিস পাবো আর কোন কোন জিনিস পাবো না, বা কোন কোন জিনিস আমরা এর ভিতরে চ্যাপ্টার ওয়াইজ আছে, এটা বোঝার জন্য কিন্তু আমাদের ইউজুয়াল একটা কন্টেন্টস দেওয়া থাকে। তো দেখবেন এখানে কিন্তু আমাদের যে অডিট নোটবুক, ওখানে কিন্তু একটা সিরিয়াল ওয়াইজ কন্টেন্ট দেওয়া থাকে। তো এই কন্টেন্টগুলো কিরকম হবে সেটা আসলে পরবর্তী এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে ইউজুয়াল কন্টেন্টস, যে আসলে কোন কোন অ্যাকাউন্ট কে ক্লায়েন্ট মেইনটেইন করছে। ক্লায়েন্ট মানে তো বোঝেন যে আসলে যারা কাজ করতেছে, এরা কোন কোন ক্লায়েন্টের মাধ্যমে তাদের কাজগুলো করতেছেন, কিভাবে কাজগুলো করতেছেন, এই বিষয়গুলো এখানে কিন্তু উল্লেখ আছে। দ্বিতীয় বিষয় আছে, দেখবেন যে এখানে পারফেক্টলি অর্গানাইজড, বা আমরা একটা কথা শুনেছিলাম ওয়েল অর্গানাইজড সিস্টেম। অর্গানাইজ মানে হচ্ছে প্রত্যেকটা বিষয় আপনি দেখবেন যখন করতেছেন, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু কখনো কোনোটা উপেক্ষা করা হচ্ছে না, আবার কোনোটার প্রয়োজন অতিরিক্ত কি দেওয়া হচ্ছে না, এমফাসিস দেওয়া হচ্ছে। আপনি যদি মনে করেন একটা মুদি দোকানে যান, দেখবেন ওখানে কিন্তু অনেকগুলো তাক তাক করা থাকে, তাক মানে তো বোঝেন সেলফ করা থাকে, এবং দেখবেন ওখানে কিন্তু এক একটা সেলফে এক এক রকম জিনিস থাকে। যেমন হয়তো দেখবেন কোনো সেলফে মশলা জাতীয় জিনিস আছে, কোনো সেলফে তেল রাখা আছে। এখন আপনি যদি মুদি দোকান যে আপনি যে জিনিসটাই চান, আপনি যদি মনে করেন 1 কেজি তেল কিনতে চান, সেও দেখবেন সাথে সাথে বের করে দিতে পারবে। আবার যদি আপনি ছোট একটা মশলাও চান, তাহলে দেখবেন সাথে সাথে বের করে দিতে পারতেছে। এটাকে বলা হয় একটা পারফেক্টলি অর্গানাইজড সিস্টেম। তো আপনার অডিট নোটবুকে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা জিনিসকে এভাবে অর্গানাইজ করে রাখি, সেটাই হচ্ছে অর্গানাইজ অডিট নোটবুকের সিস্টেম। আপনার কন্টেন্টটা একটু পড়ে নিয়ে জাস্ট হচ্ছে কোন কন্টেন্ট কোন সিরিয়ালে কোনটা আসছে আপনারা একবার দেখে বুঝতে পারবেন। এই কোশ্চেনটা একটু প্রথমে আমরা দেখি তো পরে বুঝতে পারি। বোঝা গেছে? দেখুন আমি একবার বলছি, এখানে বিষয়টা বলছে আপনার একজন ক্লায়েন্ট আছে। এখন লাস্ট লাইনে দেখুন তিনি কি করছেন, প্রোটেক্ট হিমসেলফ এগেইনস্ট দ্য লসেস অফ ক্যাশ সেলস।
ক্যাশ সেলস মানে তো বোঝেন যে আপনার ঢাকা শহরে দেখবেন গ্রাম বা যেখানে পরিচিত পরিমাণ বেশি সেখানে দেখবেন কিন্তু বাকি বিক্রির পরিমাণ বেশি, কিন্তু যেখানে দেখবেন পরিচিতির পরিমাণ কম সেখানে বাকি বিক্রির পরিমাণও কম। বিশেষ করে শহর অঞ্চলে দেখবেন এখানে কিন্তু বাকি বিক্রি না করতে চলে। তো সেখানে দেখবেন এখানে কি হচ্ছে, ক্যাশ সেলস হচ্ছে এবং আউটলাইনের রিকমেন্ডেশন। এখন মনে করেন যখন ক্যাশ সেল হয় আর ইনি হচ্ছে কি করতেছেন, এক্সটেন্সিভ রেডি মানি বিজনেস, এবং তিনি হচ্ছে কি করতেছেন যে তার অনেকগুলো বিজনেস আছে, সেই বিজনেসের মাধ্যমে সে কি করতেছে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু নিজে বসতেছেন, সে কোনো ক্লায়েন্টকে বসাচ্ছেন বা ক্যাশিয়ারকে বসাচ্ছেন, এবং এই ক্যাশিয়ার যাতে কোনোভাবে কি করতে না পারে, ক্যাশটাকে নিজের পকেটে না নিতে পারে, এই জন্য আসলে কি করা যায়। এখন আপনাদের ধারণা কি হতে পারে বলেন তো, মনে করেন আপনার 6টা দোকান আছে ঢাকা শহরে, এখন আপনি এট এ সেম টাইম তো আপনি 6টা দোকানে বসতে পারবেন। তো এখন মনে করেন আপনাকে ক্যাশকেও সেভ করতে হবে আবার 6টা দোকানে লাভও ঠিক রাখতে হবে, তো কি করে করা যায় বলেন তো। এখন যদি মনে করেন সেভগুলো বিভিন্ন আমি যখন পুরো নিব দোকানে বা কোথাও তখন আমি আমাকে হিসাব রাখবো একটা যে আমি এইখানে এতটুকু প্রোডাক্ট নিতে আসছি, কতগুলো বিক্রি হচ্ছে, এখন মনে করেন আপনার দোকানে তো কয়েক হাজার প্রোডাক্ট আছে, আপনি কি যে বুঝতে পারবেন যে কোন প্রোডাক্ট কম আছে। আপনারা একটু মনে করেন আপনি যদি সিম্পল একটা স্বপ্নতে ঢুকে তো আপনি একদিক থেকে আরেক দিক যেতে আপনার সময় লাগবে কত সময়, 1 মিনিট লাগবে না। এখন ক্যামেরা মনে করেন ক্যামেরা কোনটা সেল হচ্ছে আর কোনটা চুরি হচ্ছে এটা কিভাবে ডিটেক্ট করব, মানে এখানে করতে হবে যেটা সেটা হচ্ছে মেমো করতে হবে, মানে এটা হচ্ছে একটা উপায় শেষ নাই। ক্যাশ মেমো মানে তো বোঝেন, ক্যাশ মেমো, এই ক্যাশ মেমো দেখছেন না আপনারা, আপনার শপে যদি যান, শপ থেকে যদি প্রোডাক্ট কিনেন আপনাদের একটা মেমো দিয়ে দেয় না, এটা কি মেমো বলেন তো, ক্যাশ মেমো। তো আমরা যদি মনে করুন ক্যাশ মেমো দিব, আমরা ক্যাশ মেমোকে 4টা ভাগে ভাগ করব, 4টা ভাগে ভাগ করে প্রথম যেটা এটা হচ্ছে ক্যাশিয়ার্স কপি। ক্যাশিয়ার মানে তো বোঝেন যিনি কি করতেছেন, ক্যাশটা কালেক্ট করতেছেন। দ্বিতীয়টা হলো, আচ্ছা প্রথমে ক্যাশিয়ারকে না দিয়ে প্রথমে হচ্ছে কাকে দিতে হবে, সেলার্স ক্যাশিয়ার। আচ্ছা ক্যাশিয়ার পরে মনে করেন প্রত্যেকটা যদি স্টোর আছে না, স্টোরে দেখবেন আপনি যদি স্বপ্ন থেকে মাছ কিনতে যান, মাছ কেনার সময় দেখবেন ওখানে একজন কি মাছ বিক্রি করে না। আবার যদি মনে করেন স্বপ্ন থেকে আপনি তরকারি কিনতে যান, ওখানে দেখবেন ডেস্কের সামনে কিন্তু একটা লোক দাঁড়িয়ে থাকে এবং সে কি করে ওইটা আপনাকে কোনটা চাচ্ছেন সেটাকে ডিস্ট্রিবিউট করে। তো সর্বপ্রথম এখানে হচ্ছে আপনার যিনি আসলে কি করতেছেন, সেল করতেছেন, তো এই সেলার বা হচ্ছে কি আপনারা এখানে সেলার্স দেন, সেলার্স কপি আসলে সর্বপ্রথম কিন্তু যিনি সেল করতেছেন সেই সেলার্স কপিটা দিয়ে দিবেন। মনে করেন ক্যাশের মধ্যে থাকে কয়টা, সাধারণত 2টা কপি থাকে বা একটা কপি দিয়ে দিবেন। যদি আপনি 4টা কপি করেন এবং পরবর্তীতে যেটা আসবে সেটা হচ্ছে ক্যাশিয়ারের কপি, ক্যাশিয়ার এই কপিটা কি করবে তার কাছে রাখবে, মানে ক্যাশ কালেকশন করবে। পরবর্তীতে এটা যেটা আছে সেটা হচ্ছে গেট কিপার্স কপি, আর লাস্ট এটা হচ্ছে ক্লায়েন্টস কপি। মনে করেন আমাদের রিসিপ্ট যদি এরকম হয় যে আমাদের কপি কয়টা বলেন তো, 4টা। যে সেক্টর থেকে পণ্যটা রেফার করা হচ্ছে ক্যাশে, তো সাথে সাথে কিন্তু এটাকে কি করতেছে, ওই মেমোর একটা কপিতে সাথে সাথে কোন প্রোডাক্টটা সে নিচ্ছে সেটাকে টিক দিয়ে এটা কিন্তু ক্যাশিয়ারের কাছে পাঠিয়ে দিচ্ছে এবং ওর কাছে একটা রিসিপ্ট রাখতেছে। এখন যদি মনে করেন যে 200 টাকার একটা পণ্য বিক্রি হয়েছে, মনে করেন এখানে হয়তো বা একটা কি বিক্রি হয়েছে, আপনার সিম্পল স্বপ্ন দিয়ে অনেক কিছু পাওয়া যায় না, মনে করেন আপনার একটা সাবান অথবা আপনার কি বলে সিম্পল একটা প্রোডাক্টের নাম বলেন তো, বডি লোশন, শ্যাম্পু। আচ্ছা বিস্কুট,
এটা মনে করেন আমাদের দাম ছিল 100 টাকা, ঠিক আছে? এইবার একটা জিনিস লক্ষ্য করেন, এখানে প্রথমে যিনি ছিলেন এর কাছে ব্যালেন্সে কত টাকা আছে? 100 টাকা না? এটা যখন ক্যাশিয়ারের কাছে যাচ্ছে, ক্যাশিয়ারের কাছে যাওয়ার পরে ক্যাশিয়ার কত টাকা পাবে? 100 টাকাই পাবে। এরপরে যখন এই প্রোডাক্টটা দোকানের বাইরে যাচ্ছে, তখন ওই যে গেট কিপার আছেন উনি আসলে ওই যে ওনার রিসিপ্টটা আছে, রিসিপ্টের সাথে প্রোডাক্টটা চেক করাবেন যে আসলে ইনি 100 টাকার রিসিপ্ট নিয়ে 500 টাকার প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন কিনা, ঠিক আছে? যে কোনো ক্যাশ মেমোর বাইরে কোনো প্রোডাক্ট নিচ্ছে না। যদি দেখা যায় যে না, তার ক্যাশ মেমোর সাথে তার প্রোডাক্টের পরিমাণ ম্যাচ হয়ে গেছে, তখন তিনি এটা কি করবেন? ছেড়ে দিবেন। আর সর্বপ্রথম লাস্টের যে কপিটা থাকবে এটা হচ্ছে ক্লায়েন্টের কপি। দিন শেষে যখন আপনি তিনজনের ব্যালেন্সটা সেট করবেন, তখন কি হবে? তিনটাই সেম হবে না? এখন যদি মনে করেন তিন পক্ষের যে কোনো এক পক্ষ উল্টাপাল্টা করে, তাহলে বাকি দুই পক্ষের সাথে কি মিলবে? মিলবে না। তিন পক্ষ ইচ্ছা করে জড়িত থাকলে তখন চলে যাবে। তিন পক্ষ ইচ্ছা করে জড়িত থাকলে তখন আর কিছু করার নাই। সেক্ষেত্রে আপনাকে তিন পক্ষকে হিসাব কিতাব করে কি করতে হবে? নির্বাচন করতে হবে। তা না হলে যদি আপনি তিন পক্ষকে একসাথে এরকম রাখেন, তাহলে যদি তিনজন ইচ্ছা করে কি করে, এই ইনিও রিসিভ করলেন না, ক্যাশে দিয়েছিলেন উনি রিসিভ দিলেন না, সেক্ষেত্রে আর গেট কিপার যে ছিল সে বলল যে ঠিক আছে আজকে দরকার নেই, সেক্ষেত্রে মনে করেন ওইটা আমরা ধরতে পারবো। তবে সাধারণত দেখা যায় কি, যখন আপনার স্টেপগুলো অনেক বেশি থাকে বা ধাপগুলো বেশি থাকে, তখন সেখানে ঝামেলা করার প্রবণতা কমে যায়, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় যে আমরা যদি কখনো ক্যাশটাকে কি করতে চাই, সেফগার্ড করতে চাই, আমরা যদি ক্যাশ মেমোরি এরকম স্টেবলাইজ করতে পারি, এটা কিন্তু দেখবেন এক্ষেত্রে কিন্তু যে কেউ একজন স্বেচ্ছাচারীভাবে কিন্তু ক্যাশটাকে কি করতে পারছে না, ইমপ্রিজার্ভ করতে পারতেছে না বা আত্মসাৎ করতে পারছে না। বুঝে গেল? আরো কিন্তু অনেক সিস্টেম আছে, যেমন মনে করেন আপনার জাস্ট টাইম, যেটাকে আমরা কি বলি, স্টকটাকে জাস্ট অন টাইমে কি করা, সবসময় আপডেট করা। যেমন মনে করেন আপনি যে স্টকটা নিয়ে যাচ্ছেন, সাথে সাথে বাকি কতগুলো স্টক আছে সেটা কিন্তু আপনার ওখানে দেখায় এবং হচ্ছে আপনার ওই কাউন্টে ধরা পড়ে। এরকম অনেক সিস্টেম আছে, এর ভিতরে সাধারণত বেশিরভাগ সময় এই পদ্ধতিটা ব্যবহার করে। এখন এক একটা দোকানে ইন্টারনালি তাদের প্রসিজার কোনটা ব্যবহার করবে এটা তাদের ব্যাপার। আর এখানে দেখুন এই সেম কোশ্চেনটাই পরবর্তীতে এখানে সলভ করা আছে, আপনারা একটু পড়ে নিন। এই সিচুয়েশনটা দেখুন তো বোঝেন কিনা। এটা কি বলছে? অনেকটা সেম আমরা আগে যে জিনিসটা বলছি, ক্যাশ কিভাবে আসলে কি করা যাবে, আমাদের প্রোটেকশন দেওয়া যাবে বা ক্যাশকে আমরা কিভাবে সবসময় সেভ করতে পারবো। A client of yours suspect that cash is misappropriated by his employees. এমপ্লয়িরা কি করছে? ক্যাশটাকে আত্মসাৎ করতেছে বা বিভিন্নভাবে উল্টাপাল্টা করতেছে। He seeks your advice to suggest to him a good system of receipt and payment of cash to avoid such misappropriations. Misappropriations মানে তো বোঝেন যে কোনো একটা জিনিসের কিন্তু কি হচ্ছে না, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ হচ্ছে না বা অ্যাপ্রোপ্রিয়েট মেইনটেনেন্স আসতেছে না। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো দেখবেন আপনারা, আমরা আগে যে সিস্টেমটা দেখিয়েছিলাম, তো এরকম বিভিন্ন স্টেপ বাই স্টেপ এখানে সলিউশন দেওয়া আছে। যেমন দেখবেন, as soon as cash is received, it should be entered in a draft cash book or diary in the presence of responsible persons. এখানে দেখবেন অনেকগুলো স্টেপ দেওয়া আছে, যে স্টেপগুলোতে আমরা কি করতে পারবো, ক্যাশগুলোকে সেভ করতে পারবো। আপনারা এই স্টেপগুলো একটু পড়ে গিয়ে, আমাদের যেমন আগে আমরা কিন্তু একটা মেমো সিস্টেমটা আলোচনা করছিলাম, প্রসিজারটা, এরকম দেখবেন অনেক প্রসিজার আছে, এগুলো পড়লে আপনারা এখান থেকে দেখতে পারবেন। এটা একটু দেখুন, টেস্ট চেক করছিলাম আমরা, মনে আছে? যে মনে করুন আপনার যদি ভাত রান্না করতে যান, দেখবেন ভাত রান্না করতে গেলে আপনি কিন্তু দেখবেন সবগুলো ভাত কিন্তু আপনি কি করবেন না, চাপ দিয়ে দেখবেন না যে ভাত সিদ্ধ হয়েছে। আপনি যদি ভাতের হাঁড়ির ভেতর থেকে একটা ভাত বের করে চাপ দিয়ে দেখেন যে না সিদ্ধ হয়েছে, তাহলে কিন্তু আপনি ধরে নেবেন কি হয়েছে, ভাত হয়ে গেছে। তো টেস্ট চেক মানে হচ্ছে অনেকটা ওরকম
যখন আমাদের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা অনেক বেশি স্ট্রং থাকে তখন হয়তো আমরা র্যান্ডমলি যে কোনো একটা রেসিপিটাকে কি করি বেছে নিই এবং বেছে নিয়ে ওটা চেক করে যদি দেখি যে না কোথাও সমস্যা নেই তাহলে আমরা ধরে নিই কি যে ওভারঅল আমাদের বুকস অফ অ্যাকাউন্টে আর কোনো সমস্যা নাই। তো এখানে দেখুন তো এখানে কনসেপ্টটা কি বলেছে আমাদের মেন পরীক্ষা বা ফাইনাল পরীক্ষায় 40 মার্কের পরীক্ষা না আমাদের 30 মার্কের হচ্ছে থিওরি থাকবে 10 মার্কের হচ্ছে এমসিকিউ থাকবে। আর আপনারা এই এর মধ্যে একটা পরীক্ষা দিয়েছিলেন ক্লাস টেস্ট দিয়েছিলেন না একটা আচ্ছা একটা ক্লাস টেস্ট দিতে হলে আমরা এমসিকিউ দেব 30টা এর ভিতর থেকে 10টা এমসিকিউ আসবে। তো এটা হচ্ছে আজকে কত তারিখ 10 তারিখ তো আমরা আগামী মাসের শুরু থেকে যেহেতু 13 তারিখ 14 তারিখ হলো পরীক্ষা সেহেতু প্রথম সেপ্টেম্বরে 7 তারিখে ঠিক আছে লাস্ট টাইম। আচ্ছা এটা কি বলছে একটু লক্ষ্য করুন তো in the audit of the accounts of a company having a considerable volume of transaction with its bankers যে কোম্পানি আপনি অডিট করতে গেছেন সেই কোম্পানির ব্যাংকারদের সাথে কত পরিমাণ সাধারণত ব্যাংকে দেখবেন কিন্তু লেনদেনের শেষ থাকে না। আপনি দেখবেন যেসব আসলে বড় বড় কোম্পানি আছে ওদের স্যালারি বা পেরোল স্টেটমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ট্রানজাকশন কিন্তু ব্যাংকের মাধ্যমে হয়। যেমন দেখবেন আপনারা যদি পেমেন্ট করেন যখন এটা কিসের মাধ্যমে হয় বিকাশের মাধ্যমে করলেও কিন্তু এটা ব্যাংক ক্লিয়ারেন্স বুঝতে পারছেন। ব্র্যাক হচ্ছে ব্র্যাক ব্যাংকের আপনার কি কনসার্ন মানে ব্র্যাক ব্যাংক হচ্ছে এটা কিন্তু প্যারেন্টাল কোম্পানি আর এদের সাবঅর্ডিনেট ইস্যু হচ্ছে আপনার বিকাশ। তো এখানে দেখুন আমাদের বলছে কি in the audit of the accounts of a company having a considerable volume of transactions with its bankers এর সাথে আসলে কি আছে অনেকগুলো ট্রানজাকশনের ভলিউম আছে বা পরিমাণ আছে it is sometimes considered unnecessary to check all the entries in the cash book with pass book ক্যাশ বই এবং পাস বই দুইটা তো বোঝেন ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করেছিলেন আপনারা স্কিপ করছেন স্কিপ করলে তো সমস্যা। শুনেন ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট মানে হলো আমাদের আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে না প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে না ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাস শেষে একটা স্টেটমেন্ট পাঠায় না আপনার অ্যাকাউন্টে যে আপনি কোন দিন কত টাকা উঠাইছেন কোন দিন কত টাকা চার্জ হইছে কোন দিন কয় পয়সা কাটছে এটাকে বলে হচ্ছে পাসবুক বুঝা গেল। আর ক্যাশ বুক মানে হচ্ছে আপনি পড়বে কত টাকা আপনি মতো নিজের মতো করে খরচ করছেন ঠিক আছে। তো দেখা গেল আপনার ব্যাংকে মনে করেন কোনো মাসে হয়তোবা চেক প্রিন্টিং ফি বা অন্য যে কোনো খরচ বাবদ ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে 200 টাকা কেটে রাখছে। এখন আপনি মনে করেন এটা কি জানেন ব্যাংক থেকে কাটছে আবার বা আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের মনে করেন আপনি যদি একটা তালিকা লিখে রাখেন যে আমি ব্যাংকের এই দিনে কয় টাকা তুলে রাখছি ওই দিনে কয় টাকা তুলেছি এখন ওইভাবে যদি আপনি হিসাব রাখেন এখন মাস শেষে দেখবেন যে 200 টাকার গড় মিল হয়ে গেছে 200 টাকার গড় মিল হয়েছে না কারণ ব্যাংক যে চার্জ বাবদ 200 টাকা কেটে রাখছে ওটা কি আপনি কি জানতেন আগে আপনি তো জানতেন না। তো এই যে 200 টাকার গড় মিল আপনার ওই যে ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার ব্যক্তিগত আপনার যে বইটা আছে ওই বইটা আর ব্যাংকের মাস শেষে যে পাস বইটা আপনার ইমেইল করে দিয়েছে ওই বইটা এই দুইয়ের ভিতর মিল করতে হবে না এই মিল করাটাই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তখন আপনি কি করবেন ব্যাংক যে 200 টাকা বেতন সময় কেটে রাখছে ওইটাকে নতুন করে আপনার নিজের হিসাবে রেকর্ড করবেন বুঝা গেল। এটাই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এছাড়া কিছু না। তো এই যে বিষয়টা আছে দেখুন এখানে কি বলছে যে পাস বই মানে মনে রাখবেন ব্যাংক আপনার পুরো ডিটেইলসটার উপরে ভিত্তি করে ব্যাংক যেটা পাঠাবে এটা হচ্ছে পাস বই। আর ক্যাশ বুক মানে হচ্ছে আরেকটা আছে না ক্যাশ বুক মানে হচ্ছে আপনি যেটা আপনার ব্যাংকে বাসায় বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রেখে হিসাব রাখেন সেটা হচ্ছে ক্যাশ বুক। আর পাস বই সবসময় ব্যাংক আপনাকে পাঠিয়ে রাখে বা আপনাকে দিবে। তো এখানে দেখুন describe a form of test check and therefore you are asked to describe a form of test check which would in your opinion result in saving of time or loss of efficiency। এখন বিষয়টা হলো আপনি এখন টেস্ট চেক করবেন এবং টেস্ট চেক করার পরে which would in your opinion result in saving of time without loss of efficiency এবং এই টেস্ট চেক করার কারণে কিন্তু আপনারা দেখবেন টাইম এবং এফিসিয়েন্সি যেন লস না হয়। এফিসিয়েন্সি মানে তো বোঝেন
এফিসিয়েন্সি মানে কি বলুন তো? এফিসিয়েন্সি মানে হচ্ছে মনে করেন আপনার আউটপুট যেটা মানে স্ট্যান্ডার্ড আমরা একটা জিনিস করি ওই অনুপাতে আসলে আপনি ওই স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি ভালো পারেন নাকি কম ভালো পারেন। যদি বেশি ভালো পারেন মনে করেন আপনি, যদি আমরা একজন দর্জির কথা চিন্তা করি, মনে করেন একজন দর্জি 1 ঘন্টায় একটা জামা বানাতে পারে। তো এখন যদি মনে করেন ওই দর্জি সবসময় 1 ঘন্টায় একটা জামা তৈরি করে, তার এফিসিয়েন্সি কি 100%। আর যদি একটা জামা বানাতে 2 ঘন্টা দেয় তাহলে তার এফিসিয়েন্সি কত পার্সেন্ট? 50%। আবার যদি একটা জামা বানাতে 30 মিনিট নেয় তাহলে তার এফিসিয়েন্সি কত পার্সেন্ট? 200%। এটা আর কি। তো টেস্ট চেক দেখুন এখানে আসছে কেমন, যে আপনাকে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে অনেকগুলো লেনদেন দেওয়া হয়েছে। এখন আপনি প্রত্যেকটা লেনদেন তো আপনি কি করতে পারবেন না। দেখা গেল একটা ব্যাংকে আপনার একটা প্রতিষ্ঠানে যদি লেনদেন করা হয় তাহলে দেখা যায় কত লেনদেন হয়, কয়েক হাজারের বেশি হবে না। এখন আপনি কি কয়েক হাজার লেনদেন চেক করতে পারবেন? তো এখন করবেন কি, ওই যে ভাত সিদ্ধ বা ভাত রান্না করার মতো আপনি র্যান্ডমলি দু একটা ফাইল বের করবেন। দু একটা ফাইল বের করে দেখবেন যে ওই ফাইলে কোনো সমস্যা আছে কিনা। যদি দেখা যায় যে না 10টা ফাইল বের করছেন 10টা ফাইলই ঠিক আছে, তখন আপনি মনে করবেন যে না বাকি যে 1000 ফাইল আছে সে 1000 ফাইলও ঠিক থাকবে। বুঝা গেল? ঘুম বাসায় ঘুমানোর রাত্রে আচ্ছা এটা দেখেন, এই কোশ্চেনটা দেখুন তো, এই বুঝেন কিনা কোন কনসেপ্ট দেখা যাচ্ছে? টিনিং এবং লিডিং, এই দুটার ভিতরে প্রসেস অফ ফ্রড এন্ড স্টেট অন স্টেপস উইল টেক টু ডিটেক্ট সাচ ফ্রডস। টিনিং এন্ড লিডিং এর ভিতরে এই দুটো কনসেপ্ট কি বলছেন? টিনিং এবং লিডিং কি? আচ্ছা আপনারা এই ম্যাথে দেখছেন কি? ম্যাথে থাকেন। আচ্ছা মনে করেন টিনিং এবং লিডিং এর কনসেপ্টটা হলো অনেক সময় দেখা যায় না, এটা কনসেপ্টটা কিভাবে দিলে ভালো বুঝতে পারবেন। আচ্ছা অনেক সময় টাকা পরিশোধ করেন বিভিন্ন জায়গায়, আচ্ছা ব্যাংকের কনসেপ্ট দিলে ভালো বুঝতে পারবেন। বা হচ্ছে লোন নিয়ে অনেক সময় দেখা যায় না লোনের টাকা পরিশোধ করে বিভিন্ন। মনে করেন যে কোনো একজনকে টাকা পরিশোধ করতেছে, এখন ব্যাংকের কর্মকর্তা যিনি আছেন তিনি করলেন কি তার কিছু টাকা দরকার। মনে করেন প্রথম দিনে কি করলো, বোঝা যাবে না। মনে করেন আমরা সেলসের হিসাবে করি, মানে আমরা সেলস দেখে বুঝতে পারবেন। মনে করেন আমাদের মাসের 1 তারিখে বিক্রি হয়েছিল, মনে করেন সেলস ছিল হচ্ছে 10,000 টাকা। কত টাকা? 10,000। এখন ক্যাশিয়ার যিনি আছেন উনি করছেন কি এই 10,000 টাকা ওই দিনে সেল দেখান না, ওই টাকা পকেটে রাখছেন। পকেটে রেখে করছেন কি এই টাকা উনি কি করেন নাই, সেল না দেখিয়ে ওই টাকা নিজের পকেটে রেখে দিয়েছেন। পরবর্তীতে হয়েছে কি আবার 2 তারিখে সেলস হয়েছে, মনে করেন কত টাকা? সেলস হয়েছে 20,000 টাকা। ঠিক আছে? 2 তারিখে যখন সেল হয়েছে 20,000 টাকা, তখন উনি করছেন কি আগের যে 10,000 টাকা আগে পকেটে রাখছিল ওই টাকা তো আছেই, তখন প্রথম যে সেলের টাকাটা ওইটা এবার বইতে দেখাইছে। ঠিক আছে? মানে এটা যদি আমি দুইটা হিসাব করি, এটা হচ্ছে মনে করেন অরিজিনাল আর এটা হচ্ছে মনে করেন কি ফেক, বা এটা হচ্ছে কি ম্যানিপুলেটেড। তো দেখুন অরিজিনাল প্রথম যখন এখানে 10,000 টাকা সেল করছে কিছুই দেখায়নি। ঠিক আছে? নিজের পকেটে 10,000 টাকা রেখে দিয়েছে। পরবর্তীতে কত টাকা বিক্রি হয়েছে? 20,000। তখন করছে কি আপনার এইখানে 10,000 টাকা সেল দেখাইছে, এই যে আগেরটা ছিল এইটাই মাত্র দেখাইছে, আর এইখানে যে 10,000 টাকা 20,000 টাকা সেল হয়েছিল এইখান থেকে মনে করেন কি করছে আর 10,000 টাকা দেখাইছে। এখন দেখেন তো ওর পকেটে কয় টাকা আছে? 10,000 টাকা। আবার পরের দিন যখন সেল হইছে তখন দেখা যাচ্ছে ওখান থেকে একটা নির্দিষ্ট পর্শন, হয়তো এখানে 50,000 টাকা সেলস হইছে, এখানে হয়তো 30,000 টাকা দেখাইছে, আর বাকি 1,000 টাকা হয়তো পরে দেখাইছে। তো এরকম করে যত সেল হইছে এইভাবে কি করছে একটা নির্দিষ্ট পর্শন সে পকেটে রেখে ব্যবহার করতেছে।
এবার মাসের যখন শেষের দিকে মনে করেন হয়তো বা মাসের 30 তারিখ, তখন করছে কি সে একটা সেলস দেখিয়ে যত টাকা এই মাসে নিয়ে গেছিল, মনে করেন এখানে কত টাকা নিছে 30,000, এখানে অন্য একটা সেলস দেখিয়ে এই 30,000 টাকা আবার এদিকে দিয়ে দিছে। বুঝতে পারছেন? মানে ক্যাশ কিন্তু সেম আছে, কিন্তু সে কিন্তু ক্যাশটাকে জাস্ট অন টাইমে রেকর্ড করে না। এবং দেখবেন ক্যাশ কিন্তু জাস্ট অন টাইমে রেকর্ড না করলে কিন্তু সমস্যা আছে। দেখবেন আপনারা যখন অ্যানুইটির অঙ্ক করছেন, মাসের 1 তারিখে ক্যাশ পাওয়া আর মনে করেন মাসের 31 তারিখে ক্যাশ পাওয়া দুটো কিন্তু আলাদা। তো এই সিস্টেমে যদি অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠানের যারা কি থাকে উপরে লেনদেনে থাকেন, ওরা কিন্তু এরকম সমস্যা করে যে এই টাকাটা সে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেছে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান দেখা গেল কি ওই টাকাটা ডিটেক্ট করতে পারতেছে না। আবার প্রত্যেক মাস শেষে কিন্তু হিসাবের বইতে কোনো ভুল থাকতেছে না। এইটাকে বলে হচ্ছে টিমিং এবং ডেটিং। বুঝে গেল? তার মানে দেখবেন আপনার টোটালে কিন্তু কোনো ভুল নাই, রিসিপ্টে কোনো ভুল নাই, কিন্তু ভেতরে কিন্তু টাকা নেই। টাকাটা কি করতেছে স্টেপ বাই স্টেপ ওরা এভাবে রেখে দিচ্ছে। তো এই যে পদ্ধতিটা, এটাকে বলা হচ্ছে টিমিং এন্ড ডেটিং প্রসেস অফ ফ্রড। এখন বলেন তো এটা কিভাবে ধরা যায় বা এটাকে কিভাবে সলভ করা যায়? সমস্যা তো বুঝতে পারছেন যে টাকা আসলেও কিন্তু অন টাইমে রেকর্ড হচ্ছে না, রেকর্ড হচ্ছে একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম পর, কিন্তু হিসাবের বই আবার কিন্তু কোনো 1 পয়সারও গরমিল নাই। কারণ হচ্ছে কি রেকর্ড তো হচ্ছে একদিন। এখন এটা কিভাবে সলভ হবে বলেন তো? স্যার আমার ইনভেন্টরি লেভেল চেক করতে হবে, কোন সেলস হইছে ওই পরিমাণ প্রোডাক্ট, মানে পার ডে, হ্যাঁ পার ডে প্রোডাক্ট, পার ডে প্রোডাক্ট মনিটরিং সিস্টেম রাখতে হবে। এর সাথে দেখবেন আরো কিন্তু অনেক ডিটেকটিভ ব্যবস্থা আছে, এখানে মধ্যে সলিউশন দেওয়া আছে। আচ্ছা, অডিটরস ডিউটি এখানে অনেক কিছু দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। সব বিষয়টা হলো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্টক পার ডে আপডেট করা হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এবং স্টকের সাথে সাথে আমাদের দেখবেন যে আমাদের টোটাল স্টকের সাথে আমাদের পেমেন্ট বা সেলসের যে ব্যালেন্সটা এটাকে ম্যাচ করাতে হবে। এবং যদি আপনি মান্থলি এটাকে চেক আপ করেন তাহলে কিন্তু মান্থলি চেক আপ করলে 30 দিনে হবে না। আপনাকে যদি পার ডে চেক আপের রেকর্ডটা আপনারা কি করেন ধরতে পারেন তাহলে কিন্তু পসিবল। আপনারা দেখবেন বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়েছিল না? বলুন তো কবে ডেট নিছিল এরা? রিজার্ভ চুরি হলো, রিজার্ভ চুরির জন্য কোন দিন বেছে নিয়েছিল বলতে পারেন? বৃহস্পতিবার। কারণ কি বলেন তো? শুক্র শনি বন্ধ। এখন শুক্র শনি যদি বন্ধ থাকে তাহলে কি ব্যাংক কোনোভাবে বুঝতে পারবে এই 24 বা 48 ঘন্টার মধ্যে অ্যাকশন নিতে পারবে না? এখন মনে করেন 48 ঘন্টার মধ্যে যদি অ্যাকশন না নেয় তাহলে ওরা কোথায় যাবে? পালাই যাবে, আউট অফ দ্য কন্ট্রোল। তো দেখবেন যারা এরকম মনে করেন বিভিন্ন স্টেপ নেয়, এরা কিন্তু দেখবেন এমন স্টেপগুলো নেয় দেখবেন ওর পেছনে কিন্তু সরা যায় না। বুঝা গেল? তো এই বিষয়গুলো দেখবেন অনেক সময় আপনাকে যখন এরকম মানে কি অডিটের কাজগুলো করতে হবে, আপনাকে কিন্তু আগে সেফ টাইমিংটা দেখতে হবে যে আসলে আপনি কোন সময়টা কি করতে পারতেছেন আর কোন সময়টাকে কন্ট্রোল করতে পারছেন। তো এখান থেকে এই প্রসেসগুলো একটু দেখেন, সহজ আছে, আপনারা একবার বলে বুঝতে পারবেন। আচ্ছা, আরো কিছু কোশ্চেন আছে, আজকে মোটামুটি পর্যন্তই থাকবে। এই গোস্ট ওয়ার্কার মানে কি বলেন তো? গোস্ট ওয়ার্কারস এই সংজ্ঞার মানে কি শুনছেন? এটা বিষয়টা কি? গোস্ট মানে কি বলেন তো? গোস্ট ওয়ার্কার মানে হলো মনে করেন আপনার কোম্পানিতে কাজ করতেছে 5 জন, আপনার যখন বেতন দিতে হচ্ছে তখন দিচ্ছেন 7 জন, এখন বাকি 2 জন কোথায়? এটা হচ্ছে কি আপনার অরিজিনালি হচ্ছে কি আপনার কাজ হচ্ছে 7 জনই, এখন ওরা 5 জনই করতেছে এবং কিন্তু হয়তো বা করে বাকি 2 জনের স্যালারি উঠাচ্ছে, কিন্তু স্যালারি আবার 5 জনের মধ্যে ভাগ করে নিচ্ছে। আবার এটাও হতে পারে যে তারা ক্যাশ মিসঅ্যাপ্রোপ্রিয়েশনের জন্য আরো 2 জনের নাম দেখিয়ে বাড়তি কাজ সৃষ্টি করছে কিন্তু বাড়তি কাজ নেই। এটাকে বলা হচ্ছে গোস্ট ওয়ার্কার্স। বুঝা গেল? এখন মাঝে মাঝে করতে হয় কি এগুলো কিন্তু আপনার ডিটেক্ট করতে হয়। অনেক সময় দেখবেন যে কোম্পানিতে যারা থাকে, মনে করেন আপনি যদি Amazon.com কে ধরেন, Amazon.com এর কোম্পানির মালিক যে সেটি প্রত্যেকটা ব্রাঞ্চে গিয়ে দেখতে পারবে যে কয়জন কাজ করা দরকার, কিভাবে কি করা দরকার, পসিবল? তখন দেখবেন এক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময় অবস্থা বুঝে ওরা ব্যবস্থা নেই। এগুলোকে বলা হচ্ছে গোস্ট ওয়ার্কার্স। বুঝা গেল? আলোচনা দেখলে বুঝতে পারবেন। আর কারো কোনো প্রশ্ন থেকে বলেন, ওভারঅল কারো কোনো প্রশ্ন?
স্যার এই অ্যান্সারগুলো স্যার কি দিয়ে দিতে স্যার